This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক্সকিউজ মি স্যার, আপনি তো বাংলাদেশের সবথেকে বড় চাঁদাবাজ। আপনার চাঁদাবাজির সফলতার গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন। দে কি দেবো স্যার? তোরে কিন্তু একদম পায়ে মেরে ফেলবো। টাকা দিবি, টাকা দে। স্যার, আপনি মনে হয় কোথাও ভুল করছেন। আমরা টিভি চ্যানেলের ইন্টারভিউর জন্য কাউকে পেমেন্ট করি না। তোর ইন্টারভিউর জন্য কোনো পেমেন্ট এই চান্দা ভাই চায় না। চান্দা ভাই এত খরাতি না। তুই যে বাংলাদেশে একটা শীর্ষস্থানীয় টিভি চ্যানেল চালাও, সে টিভি চ্যানেলের উপরে আমাগো চান্দাবাদের কি কোনো হক নাই? তোমার চ্যানেলের নামটা কি জানো? 46 নাকি? এক্সকিউজ মি স্যার, ওটা 46 নয়, 24। আর তো 24 হোক আর 28 হোক, চান্দা তোমার দেওয়াই লাগবে। কান খুলে শুনে রাখো, যেই সরকারি ক্ষমতায় আসুক, বাংলাদেশের মানুষের এই চান্দা বাইরে চান্দা দেওয়াই লাগবে। ঠিক কি না বলো? এটি একটি বিনোদনমূলক নাটকের অংশবিশেষ হলেও গত বছরের 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের সমাজচিত্র অনেকটা এমনই। বর্তমানে চাঁদাবাজি ও মব সংস্কৃতি রাজনৈতিক দলগুলোর মধ্যে যেভাবে চর্চা হচ্ছে, তাতে সাংবাদিকদের সাক্ষাৎকার নিতে চাঁদা চাইলেও অবাক হবার কিছুই থাকবে না। যদিও 5ই আগস্টের আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চাঁদাবাজি করত। জুলাই গণ আন্দোলন পরবর্তী সাধারণ মানুষের প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত, কিন্তু সেই প্রত্যাশায় গুড়ে বালি। 17 বছর আওয়ামী লীগের নির্যাতনের শিকার ও পালিয়ে থাকা বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফিরে আসে। তাদের মধ্যে এমন ভাব জন্ম নেয় আওয়ামী লীগবিহীন দেশের মালিক এখন বিএনপি। ফলে নেতাকর্মীরা ক্ষমতাসীন হওয়ার আগেই টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে। নিজেদের মধ্যে ফোনালাপে উঠে আসে 17 বছর খাইনি, এখন খাবো। কথা হলো যে আপনি হয়তো টেন্ডারটা দেন না, আমার অনুরোধ থাকলো। আমাদের এখন আমরা 17 বছর খাইতে পারিনি, এখন আমরা খাবো। 17 বছর আমরাও খাইতে পারিনি ভাই। ওই জন্য দিয়ে দিলাম, মান্না টানা সব দিয়ে দিলাম। আমি 17 বছর পরই কাজ পাইলাম, এর আগে পাইনি আমি। দিঘি দিলেন আপনারা? আমরা দিঘি লিনি। দিলেছে দিঘি। আপনার রাজশাহীর ছেলে পেলেও ভাগ নিয়ে গেছে দিঘির টাকার। জানেন আপনাকে দিঘি দিয়ে দিয়েছি, আপনি এলাকা দিঘি আমি লিনি ভাই, আমরা লিনি। আমরা টেন্ডার করছিলাম, আমরা পাইনি। আমি মাস্টার মানুষ তো, এই জন্য আমি বলছি যে আপনি এই ঠিক করেন না, এই জন্য রাস্তায় বলে আমাদের সমস্যা হবে। আপনারা যদি নিষেধ করেন এইভাবে তাহলে কেমন হয় না? দিবেন। এখন আর এমন ছেলে হয়েছে, মান্দার লোক শুনলেই চার পাঁচটা থাপ্পড় মারবে, টাকার লাভ কি আপনার? মান্দার লোক শুনলে মারবে নাকি? হ্যাঁ, ওই কাঠ ব্যবসায়ীদেরকে। মান্দার লোক তো আরো টেন্ডার করছে, আপনার এমন হবে দেখবেন। হ্যাঁ, একটার পর একটা এমন হবেই। আপনাকে আমি বললাম ব্যক্তিগতভাবে, এর আপনি মাথায় রাখেন। সারা দেশে বিএনপি নেতাকর্মীরা এতটাই বেপরোয়া যে আইনশৃঙ্খলা বাহিনীকেও তারা চ্যালেঞ্জ করছে। গত 2রা জুলাই দিবাগত রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঢাকা বুড়িমারি মহাসড়কে পণ্যবাহী গাড়ি থেকে চাঁদাবাজির কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে বেলাল ও সুহেল নামের 2 জনকে 1 মাস করে সাজা দেন। তাদের পাটগ্রাম থানায় রাখা হয়। রাতেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা থানায় হামলা ও ভাঙচুর করে 2 চাঁদাবাজকে ছিনিয়ে নেয় এবং পুলিশকে অবরুদ্ধ করে রাখে। পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুরের খবর পেয়ে রাত 11:30টার দিকে হাতীবান্ধা থানা থেকে 3 গাড়ি পুলিশ নিয়ে রওনা হন সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন ও হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর নবী। কিন্তু তারা থানার প্রধান ফটক পার হতে পারেননি। পুলিশ দলকে অবরুদ্ধ করে রাখে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গত 4 জুলাই জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুল ইসলাম বিএনপির নাম উল্লেখ না করে এই ঘটনার কড়া সমালোচনা করেছেন। সৈয়দপুর এয়ারপোর্টে নামলাম, কিছু সাংবাদিক বন্ধু আমাকে ঘিরে ধরল। আমি বললাম, ভাই আজকে তো কথা হবে জনসভায়, এখানে কথা না বলি। বলেছে না, আমরা ওখানে যাচ্ছি না, আমরা এখানে এই 2-1টি কথা অতি অল্প সময় শুনতে চাই। এর মধ্যেই প্রথম প্রশ্ন, বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব? আমি বললাম, আমি কি বলবো, পাটগ্রাম তো আপনাদের একেবারে কাছে। পাটগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর শুধু পাটগ্রাম নয়, সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল লোক। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। গত 6 জুলাই রাত 10টার দিকে রাজধানীর মিরপুরের পশ্চিম মণিপুরে ছাত্রদল ও যুবদলের 10 থেকে 15 জনের একটি দল সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির বাসায় যায়। তিনি একসময় শ্রমিক লীগ করতেন। তার বাসায় ঢুকে ছাত্রদল ও যুবদলের নেতারা বলেন, তুই আওয়ামী লীগ করিস, আওয়ামী ফ্যাসিস্টের লোক, তোরে পুলিশে ধরাইয়া দেব, বাঁচতে হলে 20 লাখ টাকা দে।
এরপর চলতে থাকে তাদের ভয়ভীতি ও হুমকি প্রদান। অন্যদিকে সিরাজুলের পরিবারের পক্ষ থেকে কাকুতি মিনতি। রাত ৩টার সময় ওই বাসা থেকে ৫ লাখ টাকা নিয়ে বের হন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। বাসায় ঠুঁকে চাঁদাবাজির খবর পেয়ে ওই সময় ঘটনাস্থলে উপস্থিত হয় মিরপুর থানা পুলিশের একটি দল। তারা এই চাঁদাবাজদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করে। চাঁদাবাজির ১৬,০০০ টাকা ও একটি মোটরসাইকেল তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। বাকি টাকা নিয়ে পালিয়ে যায় ওই দলে থাকা অন্যরা। গত ৯ জুলাই ২ লাখ টাকা চাঁদা চেয়ে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ উর্ফে সোহাগকে। হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে এবং ইট পাথরের টুকরো দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয়। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের উপর উঠে লাফাতে থাকে কেউ কেউ। হত্যাকারী ও হত্যার শিকার ব্যক্তি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন বলে জানা গেছে। শুক্রবার ওই লোমহর্ষক ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। একটি ভিডিও চিত্র দেখা যায় নিথরভাবে পড়ে থাকা লালচাঁদের শরীরের উপর কয়েকজন ব্যক্তিকে কংক্রিটের বড় খণ্ড দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে আনন্দ উল্লাস করছেন। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শুক্রবার রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলগুলো। বিএনপিও এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায়। নিহতের কন্যার দাবি, মামলায় প্রধান অভিযুক্ত ৩ জনকে বাদ দিয়ে নিরীহ ৩ জনকে তার পিতা সোহাগ হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। এদিকে শনিবার এক সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এই ঘটনায় সরকারের রহস্যজনক আচরণের তীব্র সমালোচনা করেছেন। যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তাকে ধরা হচ্ছে না। ধরা হলো, অন্যদেরকে অ্যারেস্ট করা হলো, তাকে ধরা হচ্ছে না। কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে। একবারও তো এই কথাটি বলা হয়নি। আমরা বরাবর বলে দিচ্ছি, একটু আগে যেটি আপনাদের সামনে বলেছি, বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে। দলের সাথে তার কি সম্পর্ক, কিচ্ছু যায় আসে না তাতে। তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না। কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে? চাঁদা না দেওয়ায় পুরান ঢাকার এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনা নিয়ে দেশজুড়ে ক্ষোভ বিক্ষোভের মধ্যে শুক্রবার বিকেল ৫টার দিকে রাজধানীর পল্লবীতে AK বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে হামলা হয়। দুর্বৃত্তদের গুলিতে শরীফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা ৫ কোটি টাকা চাঁদার দাবিতে এর আগেও প্রতিষ্ঠানটিতে হামলা চালিয়েছিল। শুধুই কি ব্যবসা প্রতিষ্ঠান, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কবরস্থান দখল নিয়েও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। যদিও আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লালবাগের 23 নম্বর ওয়ার্ডের সভাপতি আমিনুল ইসলাম আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার ঘটনায় বিব্রত বিএনপির শীর্ষ নেতৃত্ব। উদ্ভূত পরিস্থিতিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু কিছুতেই সংগঠনের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। প্রশ্ন উঠেছে, বিএনপি কি এখন চাঁদাবাজ পার্টিতে পরিণত হয়েছে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, গত বছরের 5ই আগস্টের পর সারা দেশে মব সহিংসতার সঙ্গে জড়িতদের প্রশ্রয় দেওয়া, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের একচোখা নীতি, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকার পরও সেনাবাহিনীর নীরবতা, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের অভাবের কারণে দেশে মব ও চাঁদাবাজি গাণিতিক হারে বাড়ছে। সৈয়দ সাকিব, BNN নিউজ 24।